কিছু হইলেই খেলি কইতো যে এটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে, হ্যান হয়ে যাচ্ছে, এইগুলি বলার জন্য বলা। এটা কেমন যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়াইলে পরে ওইটা ওই 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 কালেমাটা আমার মন থেকে চলে যাবে? ভাই কথাটা সিম্পল, আপনাকে উদ্বেগ থেকে মুক্ত রাখার জন্য আমি না খেয়ে মরে যাবো, এটা কেমন আবদার ভাই? যেতে চাই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমরা একটি অন্য প্রসঙ্গে যেতে চাই। যেহেতু আজকে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে কোনোভাবে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার তিনি করেছেন। এক্ষেত্রে আবার এনডিটিভির একটি প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনায় চীনের যে সহযোগিতার কারণে ভারতের একটা উদ্বেগ রয়েছে। এই উদ্বেগটা কি কোনো প্রধান কারণ হয়ে যাবে কিনা ভারতের উদ্বেগটা? যদিও চীনের রাষ্ট্রদূতের জবাবও দিয়ে দিয়েছেন। আপনি কি মনে করেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কতটা সহজ বা করা যাবে কিনা, যেহেতু আওয়ামী লীগ আমলে আমরা বারবার পিছাতে দেখেছি? আচ্ছা, মাসুদ ভাইয়ের একটু রেসপন্স করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আর সরকার আলাদা করার এই চেষ্টাটা কিন্তু গণহত্যাকে ছোট করার একটা অ্যাটেম্প্ট হয়ে যাবে আর কি। মাসুদ ভাই হয়তো গুড ফেইথে বলে থাকতে পারেন। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সরকারটা জিনিস কাঠামোটা কি, সে কিসের উপরে ভিত্তি করে তার এই সকল কর্মকাণ্ড করেছে? দেখেন, শুধু কি পুলিশ, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন গুলি করেছে? গুলি কি আওয়ামী লীগ করে নাই? ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ছেলেপেলের হাতে কি আমরা অস্ত্র দেখি নাই? শত শত খুন গত 15, 16, 17 বছরে হাজার হাজার খুনের সাথে কি এই বাহিনীগুলো জড়িত ছিল না? তারা বিরোধী দলের নেতা, বিএনপি, ছাত্রদল, যুবদল, জামাত, শিবির ধরে ধরে পিটায়া তারপরে হচ্ছে থানায় সোপর্দ করে নাই? এদের বাড়িঘর সহায় সম্পত্তি দখল করে নাই? এলাকা ছাড়া করে নাই? 1,34,000 মিথ্যা মামলা সব কি পুলিশ করেছে? পুলিশকে দিয়ে এরা করায় নাই? তাহলে প্রশ্ন হচ্ছে, এবং আপনার মনে থাকার কথা 14 দলের মিটিং হওয়ার পরে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে, আপনার মনে আছে? এবং সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে মিলিটারি ডিপ্লয় করা হবে, শুট অন সাইট পলিসি এনফোর্স করা হয়েছে, মিলিটারি ডিপ্লয় করা হয়েছে 14 দলের মিটিংয়ে কিন্তু, এবং সেটা গণভবনে হয়েছে। তো 14 দলের ভিতরে কি আওয়ামী লীগও দল আকারে উপস্থিত ছিল না? এই গণহত্যার জন্য বাহিনীগুলোকে নামানো, এমার্জেন্সি কল করা, মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া, কালেকটিভলিতে এগুলো করেছে। তারপরে হচ্ছে কাঠামোগতভাবে দেখেন, এই যে স্থানীয় পর্যায়ে যত নির্বাচিত লোক ছিল, সোকল্ড নির্বাচন ছাড়া যারা এই পদগুলো দখল করেছিল, এরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা না? ওয়ার্ডে, ইউনিয়নে, মহানগরীতে, বিভিন্ন কমিটিতে এরাই তো এই কাজগুলো করেছে। এরাই তো লুটপাট কি শুধু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরা পালাইছে, এমপিরা পালাইছে? গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে লোকজন পালায় নাই? আমাদের অধিকাংশ গ্রামে গঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো পলাতক, যারা বিএনপির সাথে লিয়াজো করে টাকা পয়সা দিয়ে টিয়া ম্যানেজ করে থাকতে পারতে থাকতেছে, বাইরে পাঠাইছে। প্রশ্ন হচ্ছে আপনি কাকে কতটুকু শাস্তি দেবেন, তার অপরাধ কতটুকু? ধরেন ওই জেলার ইউনিয়নের যে আওয়ামী লীগের সভাপতি যার কথা বলছেন মাসুদ ভাই, যে তার অপরাধ হাসিনার অপরাধের সমান না। হাসিনার যদি মৃত্যুদণ্ড হয় এই হাজার হাজার খুনের জন্য, তার এইরকম একটা ফ্যাসিস্ট কাঠামো টিকিয়ে রাখার জন্য, এরকম একটা জঙ্গি গোষ্ঠীকে 17 বছর টিকিয়ে রাখার জন্য তার হয়তো 6 মাস হইতে পারে, 9 মাস হইতে পারে, অথবা কোনো কিছু হইতে পারে না। সে হয়তো একটা কমিশনের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করবে যে আমি এই ফ্যাসিবাদী কাঠামোর সাথে জড়িত ছিলাম, এটাই আমার ভুল। তাহলে আপনি কি করবেন? আমি ইতিমধ্যে আপনার অনেক প্রসেস হইতে পারে, তওবা কমিশন হইতে পারে। আমি এটার একটা ডিটেল প্রস্তাবনা আপনার সাথে সহ বিভিন্ন জায়গায় বলেছি যে আমাদের একটা পাবলিক হিয়ারিং কমিশন করা দরকার, গণশুনানি কমিশন, যেটা আমেরিকাতে সিনেট হিয়ারিং হয়, কংগ্রেশনাল হিয়ারিং হয়, ব্রিটিশ পার্লামেন্টে হয়, যেখানে আপনার দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে যেখানে যেখানে গণহত্যা হয়েছে সেরকম বহু দেশে এরকম কাঠামোগত গণশুনানি আছে, যেখানে এসে ভিকটিমরা কথা বলবে, রাজনীতিবিদরা কথা বলবে, সাংবাদিকরা কথা বলবে, মানবাধিকার কর্মীরা কথা বলবে, আওয়ামী লীগের নেতাকর্মীরাও গিয়ে কথা বলবে। তারা গিয়ে কনফেশন করবে যে কে কতটুকু অন্যায় করেছে, করে নাই, এবং তখন আপনি ফৌজদারি মামলা হিসাবে হিসাব করবেন। সেক্ষেত্রে তো মাসুদ ভাই বলছেন যে আওয়ামী লীগ ক্ষমতা কেন চাইবে? জামাতও তো ক্ষমতা চায়নি, জাসদ ক্ষমা চায়নি। সেটার জন্য দায় কার? সেই দায় কি আমাদের জেনারেশনের, মানে 2024-এর গণ অভ্যুত্থান যারা করছে তাদের দায়? এটা তো ওনাদের জেনারেশনের ফেইলিওর, যারা গত 40-50 বছর ধরে পলিটিক্স করছে, পলিটিক্যাল পার্টিসগুলো, তাদের কালেকটিভ ফেইলিওর যে তারা সেই কাজটা কেন করতে পারে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি 24-এর ফ্রেমকে তো 24-এর মতো করে ডিল করবেন। আপনি কি 71-এর ফেইলিওরটাকে কন্টিনিউ করতে চান? ওখানে কাউকে দোষী করা যায় নাই, অ্যাকাউন্টেবল করা যায় নাই, সো 24টাও আমরা মাফ করে দেবো, মানে এইটা তো হইতে পারে না। আপনি পুরাতন একটা অপরাধের বিচার করতে পারেন নাই, এই জন্য কি আপনি 24-এর অপরাধের বিচার করবেন না? তাহলে কাঠামোগতভাবে তো এই জিনিসকে আমরা মেনে নিতে পারি না। যারা গণহত্যা ধ্বংস করেছে, তারা আমাদের ফাইন্যান্সিয়াল
সেক্টর, আপনি বাজেট নিয়ে আলোচনা করবেন, এই বিএনপিকে এখন আমরা যত সমালোচনা করব, এর প্রত্যেকটা সমালোচনার রসুনের কোয়া তো আপনার আওয়ামী লীগের মধ্যে, তার 17-18 বছরের শাসনের যে কাঠামো, যেগুলো আমরা এখনও ফেস করতেছি। সেই জন্য হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে গণশুনানি কমিশন করেন, অনেকগুলো মডেল আছে, আমি অনেকগুলো মডেলের কথা এর আগে বিভিন্ন সময় বলেছি। আপনি সাউথ কোরিয়ান মডেলের কথা বলবেন, অথবা জার্মানির মডেলে যাবেন, অথবা হচ্ছে আপনি রিসেন্ট কোনো মডেল আপনি আবিষ্কার করবেন, রুয়ান্ডার মডেলে যাবেন, এগুলো নিয়ে কথা বলেন, সরাসরি কথা বলেন কি অপশনে যাবে। কিন্তু পলিটিক্স ইজ অন্য জিনিস, পলিটিক্যালি তার কোনো স্পেস থাকতে পারবে না এই কাজের পরে, বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রথম কথা হচ্ছে যে উদ্বেগ দেখেন কিনা, রাইট, প্রশ্ন হচ্ছে যে ভারতের উদ্বেগ থাকা না থাকার বিষয়ে আপনি আলাপ করতে পারেন, কিন্তু প্রশ্ন যে জিনিসটা আমার করা দরকার সেই জিনিসটা আমাকে করতে হবে। আমি ধরেন যদি বেশি পেঁয়াজের চাষ করে আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই, আমার আর পেঁয়াজ ভারত থেকে আমদানি করার না লাগে, এই প্রশ্নটা কি ভারতের উদ্বেগের সাথে সংশ্লিষ্ট, অথবা আমার কিছু যায় আসে কিনা? আমি যদি এখানে পদ্মা ব্যারেজ করে আমার 34-35টা জেলার কৃষক, আমার যারা জেলেরা আছেন, আমার যারা ওই পাড়ের মানুষগুলো আছেন, কোটি কোটি মানুষ, তারা যদি সচ্ছল জীবনযাপন করতে পারে, তাহলে সেটা নিয়ে কি ভারতের উদ্বিগ্ন হওয়ায় আমার কিছু যায় আসে কিনা? আমি যদি সীমান্ত পাহারাদার বাড়াই সংখ্যায়, সীমান্তে আমি আধুনিক অস্ত্র দেই, আমি যদি ক্যামেরা লাগাই, রাতের ভেতরে নাইট ভিশন ক্যামেরা দেই, এইটা করাই, রাডার বসাই, তারপরে ড্রোন ইউজ করি, এতে কি ভারতের উদ্বিগ্নতায় আমার কিছু যায় আসে কিনা? প্রথম কথা হলো আমার যায় আসে না, কিছু যায় আসে না। আমি যেটা করব আমার দেশের স্বার্থে এটা করা দরকার কিনা, তারপর হবে বলে মনে হয়, হবে কিনা সেটা অন্য আলোচনা। বাট কনসার্নের কথা বলছি, যে দিল্লির এখানে কনসার্ন আছে, এটাতে প্রথম কথা হচ্ছে আমার কিছু যায় আসে না কার কি কনসার্ন আছে। দ্বিতীয়ত হচ্ছে তারপরও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার সাথে আপনি কথা বলেন, কি কনসার্ন আপনার বলেন আমাকে, আপনার কোন কনসার্ন আছে যেটা আপনার সভরেন্টিকে এফেক্ট করতেছে, যেটা আমি কাজটা করলে আপনার ক্ষতি হবে। আপনি কি আমার কোনো কনসার্ন মেনেছেন? আপনি যে সেই 74-75 সাল থেকে ফারাক্কা ব্যারেজ চালু করে রাখছেন, আপনি যে 54টা অভিন্ন নদীতে বাদ দিয়ে রাখছেন, আপনি কি কোনোদিন আমার কনসার্ন বোঝার চেষ্টা করেছেন? আমার দেশের 1/3 যে মরুভূমি হয়ে গেছে, $60 বিলিয়ন উপরে ক্ষতি হয়েছে আমার কৃষকের, জেলেদের গত 50 বছরে, সেই কনসার্ন কি আপনি রাখছেন? আপনি যে প্রতি মাসে আমার 30-40-50 জন করে সীমান্তে মারছেন, আমার উদ্বিগ্নতা কি আপনি মাথায় রাখছেন? আপনি যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ইন্টারফেয়ার করতেছেন, আমার দেশকে স্টেবল থাকতে দিচ্ছেন না, এই যে সনাতনীদেরকে খেপাচ্ছেন, উস্কাচ্ছেন, হিন্দুদেরকে দিয়ে পলিটিক্স করাচ্ছেন, আপনি যে আওয়ামী লীগকে, হাসিনাকে কয়দিন পর পরে ফেরানোর চেষ্টা করেন, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন না? আপনি আমার দেশে যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসির আসামি, গণহত্যার আসামি, তাকে আপনারা সব দল মিলে আশ্রয় দিয়েছেন, দিল্লিতে থাকতে দিচ্ছেন, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ওই পারে রেখেছেন যারা এখানে অস্থিতিশীলতা তৈরি করছে, একটা বক্তব্য দিয়ে দিচ্ছেন, আবার 2-4-5 হাজার আওয়ামী লীগের লোকজন গ্রেফতার হইতেছে, মাইর খাচ্ছে, এগুলো আমাদের উদ্বিগ্ন হওয়ার বিষয় না? তাহলে প্রশ্ন হচ্ছে আপনার উদ্বিগ্নতাকে আমি কখন সম্মান করব? যখন আপনি আমার কনসার্নকে সম্মান করবেন। সেক্ষেত্রে এটা উদ্বেগ, ভারতের উদ্বেগের বিষয়টা আমাদের মাথায় নেওয়ার দরকার নেই। আমরা বলবো, মানে কথা বলতে শুনতে তো সমস্যা নেই। বাংলাদেশ সরকার যেতে চাই, মাসুদ কামাল, আপনার কি মনে হয় যারা বলছেন এনডিটিভি নয়াদিল্লির আশঙ্কা চীনের উপস্থিতি বাড়লে, চীন যেহেতু সহযোগিতা করবে বলেছে, চীনের উপস্থিতি বাড়লে ভারতের নিরাপত্তা উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী একটি এই গুরুত্বপূর্ণ করিডোরের কৌশলগত নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে, যারা চিকেন নেকের কথা বলছে শিলিগুড়ি। তো আপনি কি মনে করেন আসলে ভারত এটা করতে দেবে? দীর্ঘদিন বাধাও দিয়েছিল আমরা যতটুকু জানি। বাধাটা কীভাবে দেবে? ভারত কি আমার ভূখণ্ডে আসবে? আমি একটা সহজ কথা ভাই, আমি একটা প্রকল্প করব, কোথায় করব? আমার ভূখণ্ডে করব। কেন প্রকল্পটা করার দরকারটা কি আমাদের? কারণ আমরা আমার এখানে পানি পাচ্ছি না। পানি পাচ্ছি না কার জন্য? ভারতের কারণে। ভারত আমাকে পানি দিচ্ছে না, সেটা আপনি খুব ঠান্ডা মাথায় দেখেন যে তার কারণে আমি পানি পাচ্ছি না। তো আমি ওনাকে ডিস্টার্ব না করে, ভারতকে ডিস্টার্ব না করে, আমি আমার পানির জন্য আলাদা একটা ব্যবস্থা করতেছি। কারণ এই ব্যবস্থাটা আমি করতে পারছি না, আমি আরেকজন লোককে দাওয়াত করে দেবে, তুমি কাজটা আমার করে দাও। এখন ভারত বলবে না, তুমি ওরে আসতে দেবো না। কেন আসতে দেবেন না ভাই আপনি? ও তো আপনার জায়গায় আসবে না, ও তো আমার জায়গায় আসবে। কারণ আমার জায়গায় আমি কি আমার সমস্যা মেটানোর জন্য যেটাকে আমি ভালো মনে করি সেটাকে আমি করতে পারবো না? আমি পারবো না। কেন? আপনি যদি মনে করেন যে ও আসলে পরে আপনার সমস্যা হতে পারে, আপনি মনে করেছেন, ঠিক আছে, আপনি মনে করতেই পারেন, তাহলে আপনি পানি ছেড়ে দেন, তাহলে আপনি পানি ছেড়ে দিলে পারেন, তাহলে তো আমার এই কামটা করতেই হয় না। ভাই কথাটা সিম্পল, আপনাকে উদ্বেগ থেকে মুক্ত রাখার জন্য আমি না খেয়ে মরে যাবো, এটা কেমন আবদার ভাই?
এটা কেমন আপনার হলো? আপনি আপনি একটু উদ্বিগ্ন হবেন, এই জন্য আমাকে না খেয়ে মরতে বলেন আপনি। আমি রাজি হবো। আমি যদি যদি আমার মধ্যে মিনিমাম নিজের প্রতি ভালোবাসা থাকে, এটা মানবো। পৃথিবীর কেউ মানবে না তো। ওনারা ওনাদের কথা বলবে, আমরা আমাদের কাজ করে যাবো। হ্যাঁ, সেই সাথে আর নতুন একটি বিষয়টা সামনে এসেছে সম্প্রতি, নো আর্জেন্টিনা নো ব্রাজিল লা ইলাহা ইল্লাল্লাহ এরকম স্লোগান দিয়ে একটা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যারা মিছিলে অংশ নিয়েছেন তাদের হাতে ইসলাম ধর্মের কালেমা লেখা সাদা কালো পতাকা। জাস্ট এই পতাকাটা, প্রশ্ন হচ্ছে নিতান্তই ধর্মীয় অনুভূতি থেকে এসব করেছেন নাকি কোনো বিদেশি শক্তির স্বার্থে কাজগুলো হচ্ছে? যেহেতু ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজা যেদিন অভিযোগ করলেন যে বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তৎপরতা রয়েছে, ঠিক সে সময়ে বাংলাদেশে এই ধরনের একটি কার্যক্রম, এটা কি কোনো ধরনের ষড়যন্ত্র কিনা অন্যান্য দেশের, নাকি আদৌ আমাদের দেশে এই ধরনের কোনো এটা যে কোনো কিছু হতে পারে? এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু আমার বক্তব্য হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা লাগাইতে হবে, লাগাই নিয়ে তারপরে এটার সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা করতে হবে, এই চিন্তাটাই তো খারাপ। মানে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা আমি যে কারণে বলি, এটা আমি যে কারণে বলি, এই পতাকাটা আমি যে কারণে উড়াবো, তার সঙ্গে কি ব্রাজিল আর্জেন্টিনা পতাকার সঙ্গে কি কোনো রকম বিরোধ তৈরি করে? দুটো কি একই লাইনে আলাপ হলো? এক লাইনে আলাপ হলো না তোরে ভাই। তো এখন এটার সঙ্গে মিলানোর দরকারটা কি? এটা যারা মেলা আনে এভাবে, দেখেন সব খালি নো ব্রাজিল নো আর্জেন্টিনা বলার দরকার নেই তো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই যে পতাকাটা, এই যে কালেমাটা, এটার সঙ্গে তো কোনোটারই কোনো তুলনা হয় না। আপনার সারা জীবনের কোনো চিন্তার সঙ্গেই কোনো কিছুর সঙ্গে এটা তুলনীয় নয়। যেটা তুলনীয় নয় সেটাকে সে তুলনায় আনতেছে কেন? এটা কেমন যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়াইলে পরে ওইটা ওই 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 কালেমাটা আমার মন থেকে চলে যাবে? এটা কেমন ভাই? এগুলি হলো কি জানেন, এগুলো হলো কি, এগুলো একটা মতলববাজি। এর পিছনে একটা মতলব আছে, আর মতলবটা কি এটা সরকারকে খুঁজে বাই করতে হবে। এবং যারা এই মতলবে কাজকর্ম করে, দেখেন আমার বয়সটা কম হয় নাই, এতদিন বয়সে অনেকগুলি বিশ্বকাপ দেখি, 82 থেকে বিশ্বকাপ দেখি, মোটামুটি বুঝে শুনে দেখি। আমি এরকম কোনদিন দেখি নাই যে ব্রাজিল আর্জেন্টিনার পতাকার সঙ্গে ওইটা যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থা আসবে। এটাকে সাংঘর্ষিক নাকি? ওইটা এক জিনিস, এটা আরেক জিনিস। তো এটাকে আনতে হবে কেন? এটাকে বাংলাদেশকে কোন ধরনের মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার এই অভিযোগ এটা শেখ হাসিনা সারা জীবনই দিয়ে আসছিল। কিছু হইলে খেলি কইতো যে এটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাচ্ছে, হ্যাঁ হয়ে যাচ্ছে, এইগুলি বলার জন্য বলা হচ্ছে। আমার দেশে মানুষ মৌলবাদী না। আপনি 20টা সংগঠন করেন আপনি, আমাদের তো আপনার পক্ষে নিতে হবে নাকি? আমার মতো আরো লোক তো আছে, এই লোকগুলিকে তো আপনার সংগঠনে যোগ দেওয়াইতে হবে। দেওয়ার না কিরম পারেন? একদিন তো দেখতেছি, তো বহুত দেখতেছি। জি, একটু ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনি কি মনে করেন আসলে এটি কোনো ধরনের ষড়যন্ত্র কিনা, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র কিনা? যেহেতু ইসরায়েল রাষ্ট্রদূত রিভেন আজার যেদিন বলেছিলেন যেখানে হামাসের উপস্থিতি আছে বাংলাদেশ পাকিস্তানের, সেই কারণে কি আসলে এইসব সাথে কোনো যোগসূত্র দেখেন কিনা? একটা বিষয় হচ্ছে যে আপনার ইন্ডিয়া এবং ইসরায়েলের ভিতরে গত 10 বছরে, পার্টিকুলারলি মোদি ক্ষমতায় আসার পর থেকে 10-12 বছরে আপনার ডিফেন্স, মিলিটারি কোঅপারেশন, স্ট্র্যাটেজিক রিলেশনশিপ এগুলো ব্যাপক মাত্রায় বেড়েছে। এবং কংগ্রেসের যে একটা গ্লোবাল পলিটিক্যাল পজিশন ছিল, ধরেন প্রো প্যালেস্টাইনের স্ট্রাগলের পক্ষে থাকা, জাতিসংঘ থেকে সব জায়গা থেকে সেই পজিশন থেকে সরে আসছে। এবং ইন্ডিয়া ইসরায়েল মিলে কিন্তু এইবার সাইপ্রাসের ক্যান্ডিডেটের জন্য কাজ করেছে। আমাদের যেখানে ক্যান্ডিডেট ডক্টর খলিলুর রহমান জিতলেন, বিকল্প ছিল কিন্তু সাইপ্রাসের ক্যান্ডিডেট। এবং আপনার মনে থাকার কথা যে সাইপ্রাসের ক্যান্ডিডেটের জন্য সাইপ্রাসের প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে আসছেন নির্বাচনের আগে, ওই ভোটের আগে। আবার মোদি তার কয়েকদিন আগে সাইপ্রাসে গিয়েছিল এবং সাইপ্রাসকে হলো সেকেন্ড ইসরায়েল বলে। জায়নিস্টদের ওই ইসরায়েলি মিডিয়াতে যখন কার্টুন করে যে যুদ্ধে হেরে গেলে নেতানিয়াহু পালাবে কোথায়, তখন বলা হয় যে এটা সাইপ্রাসে পালাবে, সে তার পালানোর ওখানে জায়গা আছে। তাহলে সেই রিলেশনশিপের জায়গায় আমরা দেখেছি পাকিস্তান বর্ডারে খুব সিরিয়াস সার্ভেলেন্স ইকুইপমেন্ট ইসরায়েল দিয়েছে এবং আমাদের বর্ডারেও বিভিন্ন জায়গাতে ইসরায়েল এই সার্ভেলেন্স ইকুইপমেন্ট দিচ্ছে, যেটা ভারত ব্যবহার করতেছে অ্যাক্টিভলি।
এবং এই সম্পর্কটার কারণে যেটা হচ্ছে, কারণ বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতি, অখণ্ড ভারতের যে ফ্যাসিবাদ, কল্পিত রাষ্ট্র প্রকল্প, এবং ইসরায়েলেরও যে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র, গ্রেটার ইসরায়েল প্রজেক্ট, সেই নীল নদী থেকে শুরু করে একেবারে ভূমধ্য সাগর পর্যন্ত পুরোটা 7টা মুসলিম দেশের ভূখণ্ড মিলায় তার যে বৃহত্তর রাষ্ট্র প্রকল্প, এগুলো একই রকম ফ্যাসিবাদ, মানে একই রকম কল্পিত রাষ্ট্র, যেগুলো পৃথিবীতে কখনো ছিল না বাস্তবে। তো সেই জায়গায় চিন্তায়, মতাদর্শে এই দুইটা দল এবং রাষ্ট্র প্রকল্পের ভিতরে যথেষ্ট মিল আছে। এখন দেখেন অ্যাম্বাসেডার, এই যে ইসরায়েলের অ্যাম্বাসেডার যে হামাস নিয়ে কথা বলল, হামাস কিন্তু পলিসি ওয়াইজ সে ফিলিস্তিনের বাইরে কোথাও অপারেট করে না।